পুরনো ও বড় ঋণ খেলাপিদের জন্য এবার হালখাতার ব্যবস্থা করল বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে এককালীন ঋণের দায়দেনা পরিশোধে মিলবে বিশেষ সুবিধা। মূলত বাজেটে দেয়া নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাংকের সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এই পথে খেলাপির বোঝা কমানো গেলে বিনিয়োগ কর্মসংস্থানে গতি আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে বিশ্লেষকরা বলছেন, কাঙ্ক্ষিত সুফল পেতে দরকার আইনের যথাযথ প্রয়োগ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। নতুন অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। আছে বেসরকারি খাতে ঋণ সহায়তার বহু প্রতিশ্রুতিও। কিন্তু প্রশ্ন হলো, দুর্বল আর্থিক খাত ও সংকটের এই সময়ে কোথা থেকে আসবে ঋণের টাকা? এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ কমাতেও এসেছে নতুন উদ্যোগ। সম্প্রতি এক্সিট পলিসি নামে এক নীতিমালা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা, যা অনেকটা হালখাতার মতো। ঘোষণা অনুযায়ী এককালীন সব দায়দেনা পরিশোধের শর্তে খেলাপির তকমা থেকে মুক্তি পাবেন ঋণ গ্রহীতা। মিলবে বিশেষ ছাড়। এক্ষেত্রে অবশ্য অগ্রাধিকার পাবে কৃষি ও সিএমএসএমই খাত। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে পুনঃতফসিল করা গ্রাহকরাও পাবেন এই সুবিধা। কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা। স্থানীয় ব্যাংকগুলো যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা পায়, তাহলে তারা এক্সিট যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক যেসব বিনিয়োগকারী পারফর্ম করতে পারেন নাই, তারা কিন্তু বেরিয়ে যাবেন। তারা নতুন করে আবার আসতে পারেন, বিভিন্ন অন্য কোনো একটা সেক্টরে ওনারা ইনভেস্ট করতে পারেন। যদি আপনি শুধু বলে দিলেন আপনি দেন, দিলে এটা পাবেন, আচ্ছা যদি না দিই তাহলে কী হবে? যে সুযোগটা দেওয়া হয়েছিল যে আপনার এই মাপ করা, সুদ মাপ করা, সেটা কিন্তু পাবে না, এবং তাকে ওই টাকা শোধ দিতে হবে, নাহলে তার আইনত তার যে দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধে তার দণ্ডিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর অনারোপিত সুদ প্রায় ১ লাখ কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ মওকুফের সিদ্ধান্ত ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা, তারল্য পরিস্থিতি এবং সার্বিক আর্থিক ভিত্তিকে দুর্বল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য আইনের যথাযথ প্রয়োগ এবং কঠোর নজরদারির আহ্বান তাদের। যিনি নাকি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছিলেন, তার বিভিন্ন অ্যাসেট গড়ে তুলেছেন, দেশের থেকে অর্থ বাইরে নিয়ে গেছেন, এবং তিনিও এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ব্যাংক এটাকে দেখতে হবে যে তার কি কোল্যাটারাল আছে কিনা, অন্য কোনোভাবে আদায় করার সুযোগ আছে কিনা। আমার মনে হয় যে এখানে ব্যাংকেরও অনেক দায়িত্ব থাকবে। যে যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করেন, যারা শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করেন, যারা ব্যাংকের ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করেন, তাদের ক্ষেত্রেও এই ধরনের একটা, আমি কি বলবো, ছাড় বলি, প্রণোদনা বলি, থাকা উচিত। ঋণের দায়দেনা পরিশোধের বিশেষ এই সুবিধা থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাকিব হোসেন, ৭১, ঢাকা। আগামী ১ বছরের জন্য ৪৩টি শিল্প খাতে অপরিবর্তিত রাখা হয়েছে রপ্তানিতে নগদ প্রণোদনার হার। ফলে আগের মতোই সহায়তা পাবেন উদ্যোক্তারা। এর আগে প্রতি ৬ মাসের জন্য এই হার ঘোষণা করা হলেও এবার তা দেয়া হলো ২০২৬-২৭ অর্থ বছরের পুরো সময়ের জন্য। প্রজ্ঞাপন অনুযায়ী পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৬.৫% নগদ সহায়তার সুযোগ রাখা হয়েছে। এর চেয়ে বেশি ১০% রয়েছে পাট, চামড়া, কৃষি, হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে। হালাল মাংস রপ্তানিতেও মিলবে একই সুবিধা। এছাড়া ফার্নিচার, আগর আতর, সিনথেটিক জুতা, ব্যাগ, হিমায়িত মাছ, শাকসবজি রপ্তানি করলে শতকরা ৮ টাকা প্রণোদনা দেবে সরকার। তবে বছরের পর বছর এই টাকা বকেয়া পড়ে থাকায় উৎসাহ হারাচ্ছেন উদ্যোক্তারা। আছে এই অর্থ প্রাপ্তিতে নানান জটিলতাও। সপ্তাহের অর্ধেক সময়ই চলে যাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট সমাধানের চেষ্টায়। চুক্তি সই অনুষ্ঠানে এমন দাবি করলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, দেশের উদ্যোক্তাদের জন্য এখন বড় উদ্বেগের জায়গা জ্বালানির সমস্যা। প্রতিনিয়তই যার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমি ইজারা পেল গোল্ডেন অয়েল মিলস লিমিটেড। এজন্য $৫ কোটি বিনিয়োগের বিপরীতে কাজের সুযোগ হবে ১০০৬ মানুষের। এছাড়া ওষুধের কাঁচামাল তৈরির জন্য আরও ৩০ একর জমি দেওয়া হয় ডেল্টা এপিআই লিমিটেডকে। বেজা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয় ওই দুই প্রতিষ্ঠানের সাথে। এ সময় উদ্যোক্তারা বলেন, আজকের এই স্বপ্ন বাস্তবায়নে দরকার নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। ওই জায়গায় তো জমি বিক্রি করে আমি ডেভেলপার কোম্পানি বানাইতে পারবো না। আমরা যে জমিটা নেই, এটা ইনভেস্ট করে নেই, এবং আমরাও চিন্তা ভাবনা করে টাকাটা ইনভেস্ট করতে চাই, যাতে পরবর্তীতে এটা
লোকসানি প্রতিষ্ঠানে পরিণত না হয়। দেশের জন্য কাজে লাগে, কোম্পানির জন্য, মানুষের জন্য কাজে লাগবে। আর এইগুলো একটু যদি সমস্যা আমাদের সমাধান করে দেয় তাহলে আমাদের জন্য করা খুব সহজ হবে। এত সুন্দর একটি জায়গা, আমরা যদি বিদেশি আমরা অনেকগুলো নিয়ে আসবো, আমরা বিদেশি অনেকগুলো অলরেডি অপারেট তারা আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রি করতে চায়, কারণ আমরা সেই আস্থা অর্জন করেছি। এ সময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের উদ্বেগের বড় জায়গা জ্বালানি সংকট, যা নিরসনে দরকার সম্মিলিত প্রচেষ্টা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান তিনি। অ্যাটলিস্ট গত 3 মাস তো ডেফিনেটলি আমি সপ্তাহের অর্ধেক সময় প্রায় ওই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাটাই। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে, মানে একেবারে উইদাউট ফেল, প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কী অবস্থা, ইলেকট্রিসিটির কী অবস্থা, গ্যাসের কী অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। আশিক চৌধুরীর মতে মুনাফা নেয়ার জন্য নয়, বরং কর্মসংস্থান ও বিনিয়োগ নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে বিডা বেজা। আশা করছি যে ভবিষ্যতে এই কোয়ালিটি আরো ইমপ্রুভ করবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশে এক বছরে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে প্রায় $6.25 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। তথ্য অনুযায়ী 2026 সালের 30 জুন পর্যন্ত মোট রিজার্ভ ছিল $37.58 বিলিয়ন, আর 2025 সালের 30 জুন তা ছিল $31.77 বিলিয়ন। ফলে মোট রিজার্ভের পরিমাণ বেড়েছে 6 বিলিয়নের কাছাকাছি। তবে আইএমএফ এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়েছে আরও বেশি, $6.19 বিলিয়ন। মূলত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ও বাজার থেকে ডলার কেনার প্রবণতা অব্যাহত থাকায় প্রভাব বেড়েছে মজুদের ক্ষেত্রে। প্রতিবেদন অনুযায়ী এক বছরে প্রায় অপরিবর্তিত রয়েছে বিনিময় হার, এক বছরের ব্যবধানে বেড়েছে মাত্র 5 পয়সা। বাজেট ঘিরে সংস্কারের প্রত্যাশায় ইতিবাচক দেশের পুঁজিবাজার। গেল এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 200 পয়েন্টের ওপরে। দৈনিক লেনদেনও ফিরছে 1,500 কোটি টাকার ঘরে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধু সূচকের উত্থান নয়, প্রয়োজন ভালো মৌলভিত্তির কোম্পানি। এছাড়াও কার্যকর নিয়ন্ত্রণ এবং কাঠামোগত সংস্কারেও জোর দিচ্ছেন তারা। বিস্তারিত মেজবাহ হাসানের রিপোর্টে। মে জুনের মন্দা কাটিয়ে নতুন অর্থ বছরের শুরুতেই চাঙ্গা হয়ে উঠেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র পুঁজিবাজার। টানা 6 কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর 1 জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসএক্স দাঁড়ায় 5,763 পয়েন্টে, যা প্রায় 21 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2024 সালের 24শে সেপ্টেম্বর সূচক ছিল 5,778 পয়েন্ট। অবশ্য সবশেষ কার্যদিবসে কিছুটা কমে 5,744-এ এলেও এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 200 পয়েন্ট। সূচকের পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও, যেমন 1 জুলাই লেনদেন ছাড়িয়েছে 1,570 কোটি টাকা, সেটিও 2.25 বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর সবশেষ কার্যদিবসে হাতবদল হয় প্রায় 1,439 কোটি টাকার শেয়ার। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকার যে তথ্য বলছে, 2026 সালের প্রথমার্ধে রিটার্নের দিক থেকে এশিয়ার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম যখন বাজেটটা ফেস করলো তখন অনেকটা হতাশ হলাম যে নাথিং ইজ নিউ দেয়ার, বাট অ্যাট দ্য এন্ড যখন ঘোষণা করা হলো ইন্ডিভিজুয়াল লেভেলে 15% ট্যাক্স যেটা কেটে নেওয়া হবে বা হবে ফাইনাল ট্যাক্স, এটা প্রয়োজন ছিল এবং যথেষ্ট এই ক্ষেত্রে অ্যাটেনশনটা দেওয়া হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে পুঁজিবান্ধব কিছু নীতিগত উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে চড়া মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের সুদহার এবং তারল্য সংকট পুরোপুরি কাটেনি এখনো। তাই কোনো ধরনের হস্তক্ষেপ না করে বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, এগুলো ভ্যালুয়েশনের মাধ্যমে বন্ড মার্কেটে বন্ড ইস্যু করতে পারে এবং সুকুক ইস্যু করতে পারে। হাজার হাজার কোটি টাকা সরকার পেয়ে যাবে। প্রজেক্ট ফাইন্যান্সিং, নতুন প্রজেক্ট হাতে নেওয়ার জন্য অর্থের কোনো অভাব হওয়ার কথা না। সুতরাং আমি সব কিছু মিলিয়ে দেখতেছি যে শেয়ার বাজার ব্রড বেসড হবে, পার্টিসিপেটর হবে, বিদেশিরাও ইন্টারেস্ট শো করবে। দে উইল মেক ইট ফাংশনাল, দে উইল মেক দ্য ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ পার্টিসিপেটরি, দে উইল মেক ইট ট্রান্সপারেন্ট। তো এবং এটাকে লং টার্ম পুঁজির জন্য হাব হিসাবে ব্যবহার করা হবে। শক্তিশালী পুঁজিবাজারের জন্য কর্পোরেট অর্থায়ন সহজ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।
সপ্তাহের প্রথম কার্যদিবসেই ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সব মিলিয়ে যা দাঁড়ায় ১৫৩০ কোটি টাকা। দিনের শুরু থেকেই ইতিবাচক প্রবণতায় শুরু হয় লেনদেন, ফলে শেষ পর্যন্ত সূচক বাড়ে ৪৩ পয়েন্ট। এর ফলে ডিএসইএক্স উঠে যায় ৫,৭৮৭-তে। এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৭৭টির, কমে ১৫৩টির এবং অপরিবর্তিত থাকে ৫৯টির দাম। এদিন ডিএসইর পাশাপাশি সিএসইর সূচকেও ছিল ইতিবাচক ধারা। লেনদেন হয় ৬৭ কোটি টাকা, আর দাম বাড়ার তালিকায় ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের। কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ থেকে করদাতাদের সুরক্ষায় ৪ নির্দেশনা জারি করেছে এনবিআর। সংস্থাটি জানায়, এনবিআরের লিখিত নোটিশ ছাড়া মুঠোফোন কিংবা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ থেকে বিরত থাকতে হবে করদাতাকে। নিরীক্ষার জন্য ফাইল নির্বাচিত হলে তা আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশে জানানো হবে। এছাড়া যে কোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এই সংক্রান্ত কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ইমেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলে যোগাযোগ করতে হবে। প্রতারক চক্র অর্থ দাবি করলে পুলিশকে জানানোর পাশাপাশি ফোন নম্বরটি সংরক্ষণের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ৭০২টি প্রশাসনিক বিধিবিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন একটি আইন পাশের বিপরীতে 10টি পুরনো আইন বাতিলের যে নীতি গ্রহণ করেছিলেন, তারই ধারাবাহিকতায় এমন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের। প্রশাসনের দাবি, এসব নিয়মনীতি বাতিল করলে বিনিয়োগের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও, যাতে অর্থনীতিতে আরও গতির সঞ্চার হবে। হোয়াইট হাউসের হিসেব বলছে, সেপ্টেম্বরের মধ্যে পরিকল্পিত সব নিয়ম বাতিল করা গেলে সাশ্রয় হবে প্রায় $1.5 ট্রিলিয়ন। বিশ্বকাপ ঘিরে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার বিপরীতে ঘটল উল্টো ঘটনা। হোটেল রেস্তোরাঁয় ব্যাপক নিয়োগের আশা থাকলেও শেষ পর্যন্ত কর্মী নিয়োগ কমেছে। তথ্য বলছে, গেল মাসে এ খাতে কর্মসংস্থান কমেছে ৬১,০০০। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের বার, হোটেল, রেস্তোরাঁয় ব্যাপক হারে চাকরির সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের এমন আশায় গুড়ে বালি। উল্টো এবারের আসরে এই খাতে কর্মসংস্থান কমেছে ৬১,০০০-এরও বেশি, যা উঠে আসে দেশটির শ্রম বিভাগের পরিসংখ্যানে। অথচ গেল মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধি পায় ৫৭,০০০, যদিও এটি প্রত্যাশার চেয়েও কম, যেখানে বেকারত্বের হার কমে ৪.২% দাঁড়িয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কর্মসংস্থান বাড়ার প্রত্যাশা করেছিল শ্রম বিভাগ, কারণ বিশ্বকাপ ঘিরে কর্মী নিয়োগ বাড়াচ্ছিল হোটেল রেস্তোরাঁগুলো। কিন্তু পরবর্তীতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয় কর্মসংস্থানে। এমন পরিস্থিতির পেছনে বড় কারণ মূল্যস্ফীতি। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ৪.২%, যা ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য বলছে, দেশটিতে গেল ৪ মাসে পরিবার প্রতি খরচ বেড়েছে $১,০০০, ফলে বাইরে খাবার খরচ কমিয়েছেন ভোক্তারা। এছাড়া খাদ্যের দাম ও মজুরি বৃদ্ধিতে নতুন কর্মী নিয়োগের ক্ষমতা কমেছে অনেক হোটেল রেস্তোরাঁর। ফলে কম নিয়োগ কম ছাঁটাই নীতিতে চলছে মালিকপক্ষ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তথাকথিত গোল্ডিলক্স পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। অর্থাৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান জারি থাকে, কিন্তু অর্থনীতি এতটা চাঙা হয় না যে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় বা নীতি সুদ হার বাড়ানোর প্রয়োজন পড়ে। আবার প্রবৃদ্ধি এত দুর্বল হয় না যে মন্দার ঝুঁকি তৈরি হয়। মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১,৭২,০০০ কর্মসংস্থান তৈরি হয়, যার বড় অংশই বিনোদন, আতিথেয়তা বা সেবা খাতে। চলতি মাসে এমন অপ্রত্যাশিত ফলাফলে থমকে গেছে বিশ্বকাপে সম্ভাবনাময় রমরমা ব্যবসা। নুজহাত রাহনুমা, ৭১। ২০২৮ সাল থেকে নতুন গেমের ফিজিক্যাল ডিস্ক তৈরি করবে না সনির প্লেস্টেশন। এরপর থেকে মুক্তি পাওয়া গেমগুলো পাওয়া যাবে শুধু ডিজিটাল ফরম্যাটে। এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার দিকে আগাচ্ছে ভিডিও গেম শিল্প, যদিও এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন গেমারদের একাংশ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। গেমের ফরম্যাটে বড় পরিবর্তন আনছে প্লেস্টেশন। ২০২৮ থেকে নতুন গেমের ফিজিক্যাল ডিস্ক বা ক্যাসেট তৈরি করবে না সনি। এরপর নতুন মুক্তি পাওয়া গেমগুলো থাকবে ডিজিটাল ফরম্যাটে, যা পাওয়া যাবে প্লেস্টেশন স্টোর এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে। তবে আগে প্রকাশিত বা ডিস্ক আকারে প্রকাশের জন্য নির্ধারিত গেমগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না। অর্থাৎ পুরনো ডিস্ক ব্যবহার, বেচাকেনা বা সংগ্রহে রাখার সুযোগ থাকছে।
বর্তমানে আধুনিক সভ্যতার এই সময়ে বিনোদন শিল্প এবং ভোক্তারা ক্রমাগত অনলাইন মাধ্যমের দিকে ঝুঁকছে। ভোক্তাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলাতেই এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। তথ্য বলছে 2025 অর্থবছরে সনির মোট গেম সফটওয়্যার বিক্রির 80% ছিল অনলাইন ভিত্তিক। সনি বলছে পুরনো প্রজন্মের প্লেস্টেশন 3 এবং PS ভিটার প্লেস্টেশন স্টোর ধীরে ধীরে বন্ধ করে দেয়া হবে। 2026 সালে কিছু দেশে এ প্রক্রিয়া শুরু করে 27 সালের মধ্যে সম্পন্ন করা হবে। তবে পুরনো ডিজিটাল গেম ও কন্টেন্ট ব্যবহারকারীরা আপাতত ডাউনলোড করতে পারবেন। বিশ্লেষকদের মতে ডিজিটাল বিক্রিতে যাওয়ায় সনির উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যয় কমবে এবং লাভের পরিমাণ বাড়বে। পাশাপাশি নতুন গেম বিশ্বব্যাপী একই সময়ে সহজে প্রকাশ করাও সম্ভব হবে। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন গেমারদের একাংশ। তাদের মতে ফিজিক্যাল ডিস্ক না থাকলে ব্যবহৃত গেম বিক্রির সুযোগ কমে যাবে এবং গেমের প্রকৃত মালিকানার বদলে ব্যবহারকারীরা কেবল একটি ডিজিটাল লাইসেন্সের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। সনির এই সিদ্ধান্তকে ভিডিও গেম শিল্পে বড় একটি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি প্রমাণ করছে যে গেমিং বাজার দ্রুত ফিজিক্যাল ডিস্ক থেকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।